প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নিউ ইয়র্ক থেকে স্বাগত জানাচ্ছি রতন তালুকদার লাইভের সঙ্গে রয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি মিডিয়া সঙ্গেও জড়িত। দীর্ঘদিন যাবৎ নিউ ইয়র্কের বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন। মাহবুব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন? আপনাকে এবং যারা শ্রোতা যারা শুনছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো আছেন নিশ্চয়ই আপনি? আমি সবসময় ভালো থাকি। তো অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদেরকে আজকে সময় দিয়েছেন। মাহবুব ভাই, আজকে আমরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি, তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশে আপনি জানেন কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি মেয়েকে মানে যৌন হয়রানির অভিযোগে ইউনিভার্সিটি উত্তাল ছিল। মশাল মিছিল থেকে শুরু করে সব ধরনের বিক্ষোভ হয়েছে। আপনি জানেন, আপনি আমাকে কালকে আপনার সঙ্গে এই নিয়ে আমার কথা হয়েছে। এই যে যৌন হয়রানি, রেপ, মসজিদের যে ইমাম বা যে সমস্ত ওয়াজ করেন যে আমাদের হুজুররা, তাদের যে যে মাদ্রাসাগুলিতে যে এগুলি আজকাল ব্যাপকভাবে শোনা যাচ্ছে। এর আগে আমরাও একটা মানে করেছিলাম, এপিসোড করেছিলাম এটা নিয়ে। আজকে লন্ডনে দেখলাম একজনকে ধরলো, তাকে 8-10 বছর বোধহয় তাকে জেল দেওয়া হয়েছে। আমাদের নিউ ইয়র্কেও এই যে আমরা যেখানে বসে আছি এখান থেকে খুব বেশি দূর না, যে মসজিদটিতে ঘটনা ঘটেছে। তাজুল ইসলাম নামে জনৈক ব্যক্তি, তিনি অবশ্য $25,000 বেল দিয়ে ছুটে এসেছেন। না, আমরা পর্যায়ক্রমে এটা নিয়ে আলোচনা করব, কিন্তু আপনি আগে আমাকে এটা বলুন যে এই এই যে মহামারী। এটা হচ্ছে জামিন দেওয়া আর কি, জামিনে আছেন, ওনার কেস চলবে। হ্যাঁ, ওর কেস চলবে। না, আমি বলছি যে এই যে রেপ বা যৌন হয়রানি এগুলি যে চলছে, এগুলি তো মহামারী আকার ধারণ করলো কি কারণে? বেসিক্যালি আমরা অনেক সময় বলে থাকি যে বিচার সঠিকভাবে না হলে, বিচার ডিলে হলে বা বিচার প্রক্রিয়া যদি কোনো রকম বাধাগ্রস্ত হয়, এইগুলো কারণে আমাদের সাধারণ মতামত আমরা বিভিন্ন মিডিয়াতেও শুনে থাকি যে এগুলো কারণে এগুলো মানে জিনিসগুলো প্রসার লাভ করে। বেসিক্যালি হয় কি, হ্যাঁ প্রসার লাভ করে, এটা সত্য। যেমন আমাদের দেশে যেভাবে জিনিসটা খুব বেশি আপনার দেখা যায়, অন্যান্য দেশে এত বেশি দেখা যায় না, কারণ অন্যান্য দেশে হয় কি তাৎক্ষণিক আইনের প্রয়োগ আছে। আমাদের দেশে একটা কেস শুরু হলে দেখা যায় 10 বছর 15 বছর পর্যন্ত রান করে। তো হয় কি, আপনি আজকে অপরাধ করছেন, 10 বছর 15 বছর পর আপনার পানিশমেন্ট হচ্ছে, এটা রিফ্লেকশনটা মানুষের মধ্যে খুব একটা, মানে যারা অন্যায় করে তাদের মাঝেও কিন্তু খুব একটা করে না, রিফ্লেক্ট করে না। কিন্তু তাৎক্ষণিকভাবে যখন আপনার একটা বিচার হবে, অতি দ্রুত বিচার হয়ে যখন পানিশমেন্টটা হয়, তখন যারা এই জাতীয় লোক, তাদের মধ্যে বিষয়টাকে কিন্তু গভীরভাবে একটা রিয়্যাক্ট করে, তারা সাবধান হয়ে যায়। আর যে সমস্যাটার কথা বলতেছেন, এটা আসলে কম বেশি পৃথিবীর সব দেশেই আছে, কিন্তু তারপরেও হচ্ছে। বিষয়টা হলো যে রোগ ইজ কাইন্ড অফ একটা মানে ওটাকে কি বলা হবে, মেন্টালি যারা এডিক্টেড দিস কাইন্ডস অফ থিংস নিয়ে, এই জাতীয় জিনিসে যারা মানসিকভাবে কি বলে অসুস্থ, তাদেরকে তো, তারা তো অসুস্থ। এই যা মনে করেন যে আমাদের সামনে বহুত কিছু দেখতেছি, যাচ্ছে আসতেছে, আমাদের মাথায় কাজ করে না, কিন্তু যারা অসুস্থ তাদের মাথায় এটা খুব বেশি কাজ করে যায় এবং তখন দুর্ঘটনা ঘটায় ফেলে। তো এক তুলনামূলক আমাদের মতো যে দেশগুলো আছে যেখানে বিচারের দুর্বলতা আছে, সেখানে এটা একটু বেশি হয়। তো আপনি 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 বলতে চাচ্ছেন যে যত ঘটনা ঘটে তার প্রকৃত বিচার হয়নি বলেই সংক্রামিত হচ্ছে। এটি মহিরুট বিচার ধারণ। না, বিচার না, বিচার হলে তো যেমন কিছু কিছু দেশ যেমন সৌদি আরবে অনেক কম হয়, কারণ ওখানকার বিচার প্রক্রিয়া এবং যারা এটার সঙ্গে ইনভলভ হতে চায় তারা কিছুটা হলেও মনের মধ্যে ভয় থাকে যে আমার তো ধরলেই মানে শিরচ্ছেদ করা হবে, মাথা কেটে ফেলা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এই বাংলাদেশে তো দেখা যায় একটা বিচার প্রক্রিয়া শেষ হতে 10 থেকে 15 বছর লাগে। তো সাধারণত যারা ক্রিমিনাল তারা ওই জিনিসগুলো ভুলে যায় যে এই কারণে এই লোকটার পানিশমেন্ট হয়েছে।
কিন্তু আমাদের দেশে তো দেখেন রাজনৈতিক নেতাদের বা ব্যবসায়ীদের এরকম বহুত ঘটনা, যে মুনিরা হত্যা ঘটনাটা আপনি জানেন, যে মেয়েটাকে রেপ করে, আর রেপ রেপ করার পরে ধর্ষণের পরে যে আরো ভয়াবহতা যেটা, সেটা হলো যে ধর্ষণ করার পরে মেরে ফেলা, মানে গুম করে দেওয়া, মানে এটা কিন্তু একটা ভয়াবহ। তখন মনে করেন তার মস্তিষ্ক বিক্রি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, সে একটা ঘটনা ঘটায় ফেলছে। এরপরে যখন দেখে যে ঘটনা ঘটে গেছে, তখন তার মাথায় আসছে যে না, এখন এটাকে কিভাবে আমি হ্যান্ডেল করব বিষয়টা। তো বিষয়টা তখন তখন সে সুস্থ হয়ে ওঠে। তখন আর মস্তিষ্ক বিকৃতি থাকে না, তখন সে মানসিকভাবে সুস্থ হয়। সে জানে আমার পানিশমেন্ট হবে, দিস হবে, দ্যাট হবে। সো কিভাবে এটাকে হাইড করা যায়, তখন সে হাইডিং টেন্ডেন্সিতে থাকে। আমাদের ফ্লোরিডাতে দুজন মারা গেল, হত্যা করা হলো। ওই যে একটা লোক হত্যা করলো। হত্যা যখন করে ফেলছে তখন কিন্তু সে বিকৃত ছিল মানসিক, মেন্টালি। কিন্তু হত্যা করার পর যখন সে ভাবতেছে যে এখন আমি এটা কিভাবে মানে জিনিসটাকে হাইড করব, তখন সে চ্যাট জিপিটি বা এইগুলোর হেল্প নিয়ে সে ফিগার আউট করার চেষ্টা করছে যে হাউ টু হাইড দেম। তখন কিন্তু মানসিকভাবে সে সুস্থ হয়ে পড়ে। এবং সে চ্যাট জিপিটির সঙ্গে সে যে কমিউনিকেশন করতেছে এবং সে যেভাবে বলতেছে সবকিছুই সে বুঝতেছে। কিন্তু কিন্তু তার আগে যখন সে ঘটনাটা ঘটাইছে তখন সে এগ্রেসিভ ছিল। তার মধ্যে সামহাও সুস্থ মানসিকতা ছিল না যে আমি এই অন্যায়টা করলে আমার এই ধরনের পানিশমেন্ট হবে। ওই মুহূর্তে ছিল না। একটা লোক যখন আত্মহত্যা করে তখনকার মন মানসিকতা এবং সাধারণ অবস্থায় যখন থাকে, আমি আপনি যখন চিন্তা করি আত্মহত্যা, আমরা চিন্তা করি ও মাই গুডনেস, ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু যে জাস্ট ফাইনাল পয়েন্টে থাকে তখন কিন্তু তার মধ্যে আর ওই জিনিসটা থাকে না। তখন সে মানসিকভাবে বিকৃত হয়ে যায়, মানে মেন্টালিটিটা তার একটা সুস্থ মন মানসিকতা যে মানুষের থাকে, ওই কাজ ওই ধরনের সুস্থতা, মানে মেন্টালি সে আর সুস্থ থাকে না, অসুস্থ হয়ে পড়ে। না, বিষয়টা মানে আমি ঠিক আছে, ওইটা ওইটা আপনি যেটা বলছেন যে আপনি স্বাভাবিকভাবেই এমন ধরনের ঘটনা ঘটলে পরে অনেক 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 অনেকাংশেই তার মানে মস্তিষ্কে আহ, নড়বড়েই হয়, মানসিকভাবে সে বিপর্যস্ত হয়, সেটা সত্য কথা। তো না, তখন ও তার মাথার মধ্যে তখন আর চিন্তা থাকে না যে আমি এই অন্যায়টা করতে যাচ্ছি, এই অন্যায়টা করতে গেলে আমার এই ধরনের পানিশমেন্ট হবে। ওই মুহূর্তে সে আর চিন্তা করে না। না, কিন্তু আমি 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 যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আর চিটাগাং বিশ্ববিদ্যালয়, শিক্ষা অঙ্গনে এই সমস্ত ঘটনা ঘটতেছে। ওরা তো সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তাদের মন মানসিকতা, মননশীলতা, চিন্তা চেতনা, বুদ্ধিবৃত্তি অন্য সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। তারপরও এই নতুন প্রজন্মের মেধাবীদের মাঝে এই ধরনের প্রবণতা কেন হয়? না, ওইভাবে আপনি সোজা সাপটা চিন্তা করা যাবে না। আপনি কি মনে করেন ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করতেছে ওরা কি গাঁজা খায় না? ওরা কি ইয়াবা সেবন করে না? অবশ্যই করে। তো ওদের মধ্যে ঠিক আছে, আপনার কথা এটা ধরা হবে। না না না, আমি বুঝতে পারছি আপনার কথা। তাহলে আপনি কি বলবেন যে হাজারের মধ্যে 5 জন ধরেন আছে, ওরা তো লেখাপড়া করতেছে, ওরা তো ওইভাবে লেখাপড়া করে ওই সমস্ত প্রতিষ্ঠানে আসছে। ওরা আসে, ওখানে আসার পরে হয় কি, ওরা আর সেই যে একটা ভালো ছাত্র ছিল ওই পর্যায়ে তারা আর নিজেকে ধরে রাখতে পারে না। তখন তারা ইনভলভ হয়ে যায় এই সমস্ত অন্যায় কাজের সঙ্গে। যেমন আপনি এডিকশন বলেন, গাঁজা সেবন বলেন, কি বলে আপনার বিভিন্ন ধরনের মাদকের সঙ্গে যে আসক্ত হওয়া, এরা তো আগে ছিল না। আগে যদি তারা এগুলোর সঙ্গে যুক্ত থাকতো তাহলে তো ভালো ছাত্র হইতে পারতো না। এই সমস্ত ঢাকা ইউনিভার্সিটি বলেন, আপনার কি বলে, আপনি যে আমাদের যে সাভারে যেটা জাহাঙ্গীরনগর? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, এগুলো বিশ্ববিদ্যালয় বলেন, এইগুলোতে চান্স পায় ভালো ভালো ছাত্র। আপনি বুয়েটেও দেখবেন এরকম মাদক আসক্ত পিপুল আছে। বুয়েট তো আপনি বোঝে নেই, ভেরি ট্যালেন্টেড পিপুল সেখানে আসে। এরা কিন্তু আগে ভালো ছিল, পরবর্তীতে ওরা নিজেকে নষ্ট করে ফেলছে। আমার আমার প্রশ্নটা কিন্তু এটাই আপনার কাছে ছিল, যে এটা কি এই যে এটা কি সামাজিক অবক্ষয়? সে সে ওখানে আসার পরে এমন কিছু সামাজিক অবস্থার মধ্যে জড়িত হয় যখন সে ওই প্রোফাইলে চলে যায় ওদের সঙ্গে। ওই বলে না যে আপনার সঙ্গ দোষ একটা বিরাট ব্যাপার থাকে। রাজনীতিও একটা কারণ।
সৎ সঙ্গ দোষে ভালো হবেন, অসৎ সঙ্গ দোষে আপনি খারাপ হবেন। সঙ্গ দোষটা তো শুধু আপনার যারা ওই রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ওইখানেই অসৎ সঙ্গ দোষ আছে তা না, কিন্তু আপনার বিভিন্ন ভাবে আপনার সঙ্গ অসঙ্গ দোষ পাওয়া যাবে। আপনি বুয়েটে যান, ওখানেও অসঙ্গ দোষ আছে। আবরার ফাহাদকে মেরে ফেললো না, তো হুম। ওটা কি ভালো সুস্থ লোক মারছে? অসংখ্য পিপুল, মানে যাদের ক্রিমিনাল মেন্টালিটিটা হলো কিভাবে? এরা তো আগে ক্রিমিনাল ছিল না, এদের মধ্যে যে ক্রাইম যে করলো এই ক্রাইম মেন্টালিটিটা আসলো কিভাবে? ওই সঙ্গ দোষ, বিভিন্ন ভাবে পলিটিক্যাল ইনভলভমেন্ট বলেন বা বিভিন্ন ভাবে বলেন, এই জিনিসটা তাদেরকে নষ্ট করে ফেলে তখনই। ইন্টারনেটের প্রভাব আছে এখানে। ইন্টারনেটের প্রভাব হবে না। ইন্টারনেটের প্রভাব যদি বলেন, যেমন মনে করেন আমি একটা ইয়াবা নিতে চাই, আপনি একটা টেক্সট মেসেজ করলেন, টেক্সট মেসেজ করলে তো স্বাভাবিকভাবে একটা ইন্টারনেটের মধ্যে কোনো একটা মানে মাধ্যমে তো জিনিসটা মেসেজটা যাওয়া আসা করে, দ্যাটস এ ইন্টারনেট বলতে পারেন আপনি। না, ইন্টারনেটে ইমেল, ওইটা ধরেন ড্রাগের কথা বলছেন আপনি, ইন্টারনেটে পর্নোগ্রাফি, যেটা পর্নোগ্রাফি তো আসক্ত হয়, এটাও এক ধরনের নেশা, পর্নোগ্রাফি। তো তো সঙ্গে যুক্ত থাকে না, পর্নোগ্রাফির সঙ্গে যারা যুক্ত থাকে তারা লাইক ওই সমস্ত জিনিসে যায় না। পর্নোগ্রাফিতে তো এখন মোটামুটি ইন করা খুব সহজ, ভেরি ইজি ওয়ে, যদি আপনি অ্যাডাল্ট হন, আপনার অ্যাডাল্ট অ্যাকাউন্ট থাকে, ইটস নট এ বিগ ডিল। তো ইটস এ ভেরি, আপনি জানেন যে কোনো কিছু মানুষের বিষয়ে জানার আগ্রহ থাকলে আমরা কোনো একটা জিনিস জানতে চাইলে সঙ্গে সঙ্গে গুগল করে ইন করে যায় এবং জিনিসটা জানার চেষ্টা করি, টেকনিক্যাল সাইট বলেন বা ওয়ার্ল্ড ওয়াইড কোনো ইনফরমেশন বলেন। ঠিক তেমনি আপনার এগুলো তো সহজে ইন করা যায় ইফ ইউ হ্যাভ অ্যাডাল্ট অ্যাকাউন্ট। আন্ডার এজ অ্যাকাউন্ট হলে আপনি ঢুকতে পারবেন না, না। কিন্তু আপনি আরেকটা দ্যাটস জিনিস, নট এ প্রবলেম। আপনি আজকে ইন্টারনেট আছে বিধায় ইন্টারনেটের দোষ দিচ্ছেন, যখন ইন্টারনেট ছিল না তখন কি এগুলো হতো না? অবশ্যই হইতো। তখন হাইড ছিল, এগুলি হাইডিং ছিল মোডে। তা আপনি জানতাম বহুত পরে, বরং তখন আরো বেশি ছিল যেটা আমাদের জানার সুযোগ ছিল না। আগে 10টা ঘটলে আমরা একটা জানতে পারতাম হয়তো অনেক কষ্টে, এখন 2টা ঘটলে একটা অন্তত জানতে পারি। মানে কমিউনিকেশন এখন ফাস্ট, জানার সুযোগ অনেক বেশি। না, এটা না, আপনি যদি বাংলাদেশে বা সোশ্যাল মিডিয়ায় আপনি যদি চোখ রাখেন, আপনি দেখবেন যে টিকটকের নামে এই যে তরুণ বাচ্চা কাচ্চারা, বিশেষ করে 15 থেকে 20-25-এর ভিতরে যে ছেলেপেলেরা, ইভেন দো সে অশিক্ষিত হোক, গ্রামের ছেলে হোক, আপনি দেখবেন যে বিভিন্ন আপত্তিকর, একে তো হলো কথাবার্তায় মুখ দিয়ে গালিগালাজ তো আজকাল পানিবাদ হয়ে গেছে, কোনো ধরনের রেস্ট্রিকশন নেই। এগুলো অনেক ইউটিউবাররাই আমাদের পোলাপানগুলিকে শিখিয়েছে। তারপর এই যে সোশ্যাল মিডিয়ায় দেখবেন, এগুলি তো প্রতিকারের ব্যবস্থা করা প্রয়োজন, কারণ এই 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 সোশ্যাল মিডিয়ায় যেভাবে টিকটক গুলি করা হয়, এগুলি আমাদের সমাজের সাথে আমাদের পারিবারিক যে বন্ধন তার সঙ্গে এগুলি যায় না। মানুষের মান্যতা, একে অপরকে সম্মান করা, মানে রেসপেক্ট বা হেল্প করা, এই জিনিসগুলি যেন এখন উধাও হয়ে যাচ্ছে। না, এখানে আপনাকে একটা জিনিস বলে রাখি, আপনি টিকটকের বিষয়টাই নিয়ে আসছেন, আমি এটার উপরেই বলি, টিকটক নিয়ে যারা ইনভলভ থাকে তাদের পারিবারিক বন্ধনটা খুব দুর্বল। এবং তাদের সামাজিক, ভাষা খুব অশালীন ভাষা, না না, সামাজিক অস্ত্রাঢ্য। ভাবে সামাজিক বন্ধন তাদের নাই, পারিবারিক বন্ধন নাই, হয়তো লেখাপড়া কিছু একটা করছে, খুব হাই প্রোফাইলে না। টিকটকের সঙ্গে যারা যুক্ত তারা খুব কিন্তু হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত না, মিড লেভেলের এরা। এদের দুইটা শর্টেজ আছে, একটা হলো সামাজিক ভাবে তারা খুব একটা বন্ডিং নাই, আর পারিবারিক ভাবে তো তাদের বন্ডিংটা কম, যার কারণে তারা তারা যেটা প্লাস প্লাস তাদের এডুকেশনটাও নাই। এডুকেশনটাও অনেক কম। টিকটক যারা করে আপনি দেখবেন না যে ইউনিভার্সিটি লেভেলের বা কলেজ ডিগ্রি লেভেলের ছাত্ররা করতেছে, তা না, কিন্তু টিকটক না, যারা করে তাদের সেটা লেভেলটা। না, সেটাই, এই জন্য তো আপনাকে আমি বললাম যে এর হলো 15 বছর, 12-13, 15 বছর থেকে 20-25 বছরের ছেলেপেলে যারা, অধিকাংশই কিন্তু বকাটে। বন্ডিংস আপনাকে খেয়াল করতে হবে, সোসাইটি বন্ডিংস আপনাকে খেয়াল করতে হবে। আপনার সোসাইটি অ্যান্ড ফ্যামিলি বন্ডিংস ইজ এ ভেরি পাওয়ারফুল আপনার কানেকশন বলে এটাকে। এই জিনিসটা দুর্বল হলে তারা যে কোনো ধরনের অন্যায় কাজের সঙ্গে যুক্ত হইতে পারে। আপনি বহু টাকা আমেরিকায় আছেন বা আমি আছি, বহু টাকা কামাই করতেছি, আমার পরিবার পরিজন বাংলাদেশে আছে,
এখন আমি শুধু টাকাই পাঠাচ্ছি, আমার বাচ্চা কাচ্চা কিভাবে মানুষ হচ্ছে আমি কিন্তু সেদিকে দৃষ্টি নাই। আমি আমার ওয়াইফ টাকা পাচ্ছে, ব্যাংকে উঠতেছে, সে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। তা স্বাভাবিকভাবে আমার ছেলে কি করলো, ফ্যামিলি বন্ডিংও পাইলো না, সোসাইটি বন্ডিংটাও সে পায়নি। তাহলে তো সে ফিনান্সিয়াল সাইডে সে না, যথেষ্ট। ওইটা আপনার ব্যাপারটা না, আপনার ব্যাপার না। যারা প্রবাসী, আমার কথাটা শেষ করি, যারা যারা প্রবাসী, প্রবাসীর কেসটা অন্য ধরনের। আমাদের সে বাবা ব্যবসা করে, প্রচুর টাকা আসতেছে, ফ্যামিলি তার ওইভাবে আছে, বাচ্চা একটা ছেলে, সে হয়তো দেখা যাচ্ছে যে এগুলো ভাবে তাদেরকে কন্ট্রোল করা হয়নি, সামাজিক ভাবে কন্ট্রোল হচ্ছে না, সে পারিবারিক ভাবে হচ্ছে না, স্বাভাবিকভাবে এই সমস্ত অপকর্মের সঙ্গে যুক্ত হবে। কিন্তু লট অফ এক্সাম্পলস আর দেয়ার। আপনার আরেকটা প্রশ্ন যে এই যে শিক্ষিত মহল যারা, এই যে আমি যদি বলি আপনাকে, গত 10 দিনে বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় বাচ্চাদের উপর, শিশুদের উপর বলাৎকার এবং ধর্ষণ হয়েছে, এমনকি প্রেগনেন্ট পর্যন্ত হয়েছে 11 বছরের মেয়ে। যে ওরা, যারা মৌলভী সাহেবরা, যারা মাদ্রাসার শিক্ষক, তারা তো একটি ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক। এখানে তো যে বিষয়টা আরো, মানে বিষয়টা খুব বিব্রতকর না, এবং খুব সেন্সিটিভ জায়গা। সেখানে তো আরো পবিত্রতার সাথে পড়াশোনা হওয়া উচিত, কিন্তু সেই বাচ্চাদের উপর। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মাদ্রাসা যেখানে লেখাপড়া করানো হয়, যারা করায় এখানে যারা দায়িত্বে থাকে, আপনি সবাই যে আপনার মাদ্রাসায় লেখাপড়া করছে ভালো কথা, ওই পর্যায়ে গেছে, ওখানে শিক্ষক হয়ে গেছে, ফাইন। এখন আপনাকে বুঝতে হবে সে মাদ্রাসায় শুধু লেখাপড়া করছে, একটা ছাত্র লেখাপড়া করলেই সে ডেভেলপড হবে না। লেখাপড়ার সঙ্গে সঙ্গে আপনাকে আগেই বলছি আমি, দুইটা বন্ডিং ভেরি ইম্পর্টেন্ট, সোসাইটি, সে কোন সোসাইটিতে বড় হয়েছে এবং সে কোন ফ্যামিলিতে বড় হয়েছে, ফ্যামিলি তাকে কিভাবে হ্যান্ডেল করছে, সোসাইটি তাকে কিভাবে হ্যান্ডেল করছে, সে হুজুর হোক আর নন হুজুর হোক, ইটস নট এ ম্যাটার। আপনার আহ, শিক্ষাগত যোগ্যতা তাকে ডেভেলপ করবে শুধু তা না, কিন্তু আমাদের দেশের শিক্ষাগত ব্যবস্থাটাও তো একটু দুর্বল আছে। কারণ আপনি যখন লেখাপড়া করতে যাচ্ছেন, আপনাকে সামাজিক মানে ফ্যামিলি ভ্যালু কি, সোসাইটি ভ্যালু কি, এগুলো তো আমাদের লেখাপড়া করানো হয় না। আমি তো নিজে লেখাপড়া করে বড় হয়েছে, আমাদের সময় কিছুটা ছিল, এখন তো আরো নাই। মাহবুব ভাই, আমি আর একটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো আপনি প্রথম বলছিলেন সে কথাটা যে বটম লাইন বোধহয় ওইটাই, যে যা কিছু হয়, মাদ্রাসায় হোক, এতিমখানায় হোক, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা গ্রামে হোক, কোনো পূর্বের ঘটনাবলী কখনো কোনো বিচার হয় না। যে এই জন্য এই প্রবণতাটা তো হয়তো বাড়তে থাকে, যেটা আপনি আগে বলছেন। তে আমি যদি বলি একটা কথা, যে আমাদের রাজনীতিবিদ যারা, যারা রাষ্ট্র চালায়, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের টিচার, তাদের বাচ্চা কাচ্চারা কিন্তু মাদ্রাসায় পড়ে না। মাদ্রাসায় পড়ে কিন্তু গরিবের সন্তান। আপনি কোনো রাজনীতিবিদের, দুর্বল পরিবেশ থেকে উঠে আসা, খুব দুর্বল। রাইট, এই জন্য হয়তো আমাদের রাজনীতিবিদদের এত মাথা ব্যথা নেই, যা ওইখানে যা হচ্ছে হোক, এই ধরনের ইসে। এবং আমাদের বিচারপতি যারা, যারা মানে আদালতে বলেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেন, তারাও হয়তো এই জিনিসগুলিকে ইগনোর করে, ধামাচাপা দেওয়া, দীর্ঘসূত্রিতা আমাদের যে, আমার মনে হয় যে আমাদের জুডিশিয়াল সিস্টেমে, মানে মামলা মোকদ্দমা যে সমস্তগুলি, এগুলি অনেক দীর্ঘসূত্রিতার কারণ পেঁচে পড়ে। খুব ডিলেইং হয়, যে আপনাকে বললাম তাৎক্ষণিক রেজাল্ট আর আপনার অনেক লং ওয়ে যাওয়ার পরে রেজাল্ট, দুটার মধ্যে অনেক ব্যবধান আছে। হুম। রেজাল্টটাতে একটা অন্যরকম একটা অ্যাকশন থাকে, বুঝছেন। আর যখন একটা জিনিস বহু পরে দেখা গেল, 10 বছর 15 বছর লোক পরে একটা পত্রিকায় আপনি দেখলেন ওই কাজের জন্য তার ফাঁসি হয়েছে, এখন তো 15 বছর আগের ঘটনা, এই বিষয়ে তো এলাবোরেটলি আর মানুষ অত ফলো করে না, যারা অন্যায় করে তারা তো এগুলো দেখেই না। আমরা পত্র পত্রিকায় যে খবরগুলো পাই, কারা পাই? যারা ভদ্রলোক, যারা রেগুলারলি আমরা এগুলোর সঙ্গে যুক্ত, তারা পাই। যারা অন্যায় মানে অপরাধের সঙ্গে যুক্ত না, তারাই আমরা খবরগুলো পাই। কিন্তু যারা এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে অতীতে বা ভবিষ্যতে হবে, ওরা তো আর এই নিউজগুলো পড়ে না।
এই জন্য ফাঁসি হয়েছে। যেহেতু আপনি ওই যে ফাঁসির কথাটা বললেন, আমি খুব ইন্টারেস্টিং আপনাকে আর একটা কথা বলি যে আমাদের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর জেলখানা থেকে তো হুর হুর করে অনেকেই বেরিয়ে বেড়েছে, চুরগুন্ডার থেকে শুরু করে ভালো মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ। এই যে বাবর আগের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, বা ওই যে যুদ্ধপাড়াতে আজহারুল হক সাহেব, তারা কিন্তু ফাঁসির আদেশ ছিল, এবং তাদের ফাঁসি সেই 2011 তে হয়, কিন্তু 11 থেকে 24 পর্যন্ত কিন্তু তাদের ফাঁসি হয়নি। আপনি লক্ষ্য করছেন যে তারা তারা যে তারা যে বেরিয়ে আসলো, তারা তো ফাঁসির আদেশ মানে দণ্ডপ্রাপ্ত ছিল। এবং 11 সালে যাদের কোর্টে যে রায় দিল, সেই রায় কিন্তু 11 থেকে পরে একেবারে 11 কত 22 পর্যন্ত হইল না, 1 দশক, 23-24 হলো না, দ্যাট ইজ এক যুগ। তো এই যদি মানে আমাদের জুডিশিয়ারি সিস্টেম হয়, তার আমি আমি এটা বলছি না, হয়তো এটা রং হইতে পারে, তারা হয়তো ফাঁসির আদেশ তাদের দেওয়া হয়েছে, হয়তো তাদের প্রতি অন্যায় হইতে পারে, সেটা অন্য কথা, সেই বিতর্কে যাব না। সেটা তো বটে, যেটা জাজমেন্ট সঠিক হলো জাজমেন্টটা সঠিক হলো কি, সেটাই। ত্রুটিও থাকতে পারে, অসম্ভব কিছু না, কারণ পলিটিক্যাল পলিটিক্যাল ফ্যাক্টরস ছিল। আমাদের দেশে তো পলিটিক্যাল বিষয়গুলো খুব বেশি কাজ করে। যখন যে গভর্নমেন্ট আসে তার বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে বিভিন্নভাবে মামলায় ফাঁসানো হয়। কিন্তু যেহেতু আপনার বিচার প্রক্রিয়াটা সাধারণত লিঙ্গারিং হয়, যার কারণে প্রত্যেকটা বিচার প্রক্রিয়ার ফাইনাল রেজাল্টটা পাইতে পাইতে 10-15 বছর লেগে যায়। হ্যাঁ, তো সেটাই না। যার সে- কারণে আপনার ওই ওই এই যে আপনি যেটা জিনিসটা তুলে ধরছেন, এটা সঠিক ছিল না ব্যাঠিক ছিল সেটা বিষয় না। না, না, আমি বিষয় এটা আমিও বলছি যে জাজমেন্টের ব্যাপারে কোনো বক্তব্য নেই, জাজমেন্ট রাইট হইতে পারে, রং হইতে পারে, সেটা অন্য কথা, কিন্তু যা দীর্ঘসূত্রি তার কথা বলছি। সময় লাগে যায় ফাইনাল, মানে আপনার যে ভার্টিকটা মানে যেটা প্রয়োগ করা আর কি, যে জাজমেন্টটা প্রয়োগ করা হচ্ছে, এটা 10 থেকে 15 বছর মিনিমাম টাইম লেগে যায়। এটা এটা তো আপনি দিয়েছেন একটা এক্সাম্পল, আমি জাস্ট এক্সাম্পলের জন্যই বললাম, হ্যাঁ সেটাই। ছিল এখানে আমাদের কোনো প্রসঙ্গ নাই। প্রসঙ্গটা হচ্ছে একটা রেজাল্ট, ফাইনাল রেজাল্ট হতে, জাজমেন্টের ফাইনাল রেজাল্ট হতে 10 থেকে 15 বছর সময় লাগে। তো পুরাতন জিনিস হয়ে গেলে মানুষের তেমন থাকে না। আর যারা অন্যায় অপরাধের সঙ্গে জড়িত থাকে ওরা জানেও না যে আমার মতো এই অপরাধ একজন করছিল 15 বছর আগে, তার কি হয়েছে জানেও না। এটা যে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ড, এটা সে জানেই না, যে নতুন আচ্ছা, ভাবে এই ঘটনাটা ঘটাচ্ছে। আচ্ছা, তো যার সে যার কারণে এই অপরাধের শাস্তিটা কি সে নিজেও জানে না, যার কারণে সে অপরাধ করে ফেলতেছে। না, তাহলে কি, এক্সকিউজ মি, তাহলে কি এটা বলা যায় যে আমরা এতক্ষণ ধরে যে বিষয়টা নিয়ে কথা বলছি, তাহলে কি এটা বলা যেতে পারে যে আইনের জটিলতায় যেহেতু পরে অনেকে হয়তো মুক্তিও পেয়ে যায় ফর এভার, তা আইনের জটিলতায় যেহেতু এগুলি ঘটে, তাহলে কি আমাদের উচিত যে সামাজিক সচেতনতা বোধ জাগ্রত করা, যেন মাদ্রাসায়, এতিমখানায়, মসজিদে হোক, যে কোনো প্রতিষ্ঠানে হোক, যে দর্শন বা যে মানে যৌন হয়রানি, এগুলো তো আমাদের অফিস আদালতেও হয়, পর্যন্ত আমাদের সাংবাদিকদের মাঝেও হয়, এর অতীতে সাংবাদিকদের মাঝেও হয়েছে, এইগুলিও আমরা দেখছি। বলি আমাদের দেশে, আমরা হয় কি, আমরা যারা ইউটিউবে কথা বলি, আমরা যারা ইউটিউবে বক্তব্য দেই, আমরা সচরাচর হয় কি শুধু দোষ গুণ খুঁজে বেড়াই। কার কি দোষ হয়েছে, কার কি গুণ হয়েছে। মনে করেন কোনো একটা জিনিস অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে বলতে বলতে আমরা হয়রান হই, কিন্তু অন্যায়টা কিভাবে রিকভার করা যায়, এই অন্যায়টাকে ভবিষ্যতে যাতে অন্যায়টা কম হোক বা এটা অমিট হয়ে যাক, এরকম প্রপোজাল আমরা যারা বিভিন্ন মাধ্যমে কথা বলি, আমরা কিন্তু কখনো তুলে ধরি না। আমাদেরকে ওদের আগে আমাদের সজাগ হতে হবে। আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, যারা বিভিন্ন পর্যায়ে যাদের দায়বদ্ধতা আছে, তাদেরকে আমরা যদি অ্যাওয়ারনেস নিয়ে আসি যে এইভাবে এভাবে করেন এটা অমিট হবে, এইভাবে এভাবে করেন তাহলে ভালো হবে। আমরা কেমন করে ভালো হবে আমরা কখনো বলি না। আমরা শুধু এগুলো হচ্ছে কেন, হচ্ছে এবং হচ্ছে কেন, এটা নিয়েই ব্যস্ত থাকি। আমাদের উচিত আমরা যারা মিডিয়াতে
বিভিন্নভাবে বক্তব্য তুলে ধরে। আমার মনে হয় আমার তাদের মানে সবারই উচিত যে এগুলো কিভাবে রিকভার করা যায়, কিভাবে জিনিসগুলো ভালো করা যায়। আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু একজন অ্যাডভাইজার্স হিসাবে কাজ করতে পারি। যেমন মনে করেন, আমি যখন প্রথম দেশের বাইরে গেলাম, এয়ারফোর্স থেকে আমি কুয়েত এয়ারফোর্সে গেলাম। আমার বিভিন্ন কিছু হওয়ার পরে আমার ফাইনাল ইন্টারভিউ, আমার বোর্ডের সামনে যেতে হয়। বোর্ডে অনেক কিছুই বলা হয় আমাদেরকে। আহ, একটা কথা শুধু বলা হয়েছিল যেটা আমার কাছে খুব অদ্ভুত লাগছিল, মানে রিয়েল, আমাকে তখন প্রাউডনেস আসছে। আমাকে বলা হলো যে তোমরা প্রত্যেকে যারা যাচ্ছ এক একজন অ্যাম্বাসেডার বাংলাদেশের, তোমরা হচ্ছে বাংলাদেশের প্রতিচ্ছবি। তোমরা যখন ওই দেশে যাবা, তোমাদের উপরে ভিত্তি করে ওরা অ্যানালাইসিস করবে যে হোয়াট কাইন্ড অফ পিপুল ইজ কামিং ফ্রম বাংলাদেশ, হু আর দিস পিপুল। তো বিষয়টা হলো, আমরা আমাদেরকে যে অ্যাম্বাসেডার হিসেবে ওখানে দেখাচ্ছি আমরা, তো ঠিক একই অবস্থা যে আমরা রিয়েলি ওখানে যাওয়ার পরে আমরা আমাদের প্রতিচ্ছবি দেখানোর চেষ্টা করছি সব সময়, যার কারণে একের পর এক লোক নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। যদিও আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমি কুয়েতে আমি ছিলাম সেকেন্ড ব্যাচ, দ্বিতীয় গ্রুপের। এখন ঘটনাটা হচ্ছে আমাদের এখানেও আমাদেরকে অ্যাম্বাসেডারে কাজ করতে হবে, বুঝছেন, আমাদের প্রত্যেককে। আমরা যারা প্রশাসনে আছে, বিভিন্ন ক্ষেত্রে আছে, আমরা দোষগুণ খোঁজার সঙ্গে সঙ্গে আমার মনে হয় ঠিক ততটুক করে তাদেরকে সাজেস্ট করা, মাহবুব ভাই, এরকম ওইভাবে করে। যেমন কমিউনিটি, আমার ধারণা হচ্ছে একটা কমিউনিটি কি বলা হয়, অ্যাডভোকেসি বা কমিউনিটি গাইডার্স হিসাবে প্রত্যেকটা এলাকায় এরকম, যেমন মাদ্রাসায় ছাত্র ছোট ছোট বাচ্চারা আসতেছে, রাইট? আমাদের ওখানে ওই মাদ্রাসায় দেখভাল করার জন্য আরেকটা কমিউনিটি থেকে যারা নিঃস্বার্থভাবে কাজ করবে তাদের ওইরকম কমিটি তৈরি করা উচিত। আপনারা মাদ্রাসা দেখভাল করেন, কি হচ্ছে না হচ্ছে মাঝে মধ্যে এটাও এটা এরকম একটা গার্ডিয়ান, মানে ইয়ে, হিসেবে কমিউনিটি গার্ডিয়ান, এটাকে বলা হয় আপনার ভলেন্টিয়ার সার্ভিস। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে না না, আমি আমি এখানে একটা কথা বলতে চাই আপনাকে। আপনার ভেরি গুড আইডিয়া, আপনি যেটা বলছেন যে এক্সেলেন্ট আইডিয়া, যেটা আমেরিকাতেও এই যে স্কুলে যে কাউন্সিলিং হয়, যেটা সেখানে অভিভাবকদের কিন্তু সম্পৃক্ততা থাকে, এবং এই জন্য টিচার এবং মানে অভিভাবক, গার্জিয়ান, তাদের কিন্তু মিটিং হয় মান্থলি, আপনি জানেন এটা। আমাদের ছেলেবেলারা যখন বাচ্চা স্কুলে ছিল তখন কিন্তু এরকম হয়েছে। যেমন প্রত্যেকটা এলাকায় মনে করেন আমার আমার দেশের বাড়ি, একটা মিনিট, কমিউনিটি গাইডলাইন থাকবে, কমিউনিটি নিয়ে একটা বাবু ভাই, গার্ডিয়ান। মাহবুব ভাই, এক মিনিট, এক মিনিট, আমি একটা কথা বলছি। ধরা যাক একটি ওয়ার্ডে একটা মাদ্রাসা, কথার কথা, মাদ্রাসার সাথে তিনখানা আছে, মসজিদ আছে। এই এলাকা, যে এলাকায়, এই এলাকা ধরেন 5টা বা 10টা গ্রাম আছে, একটা কথার কথা, সেই সব গ্রামের ওই বাচ্চারাই তো মাদ্রাসায় যায়। এটা স্কুলের বেলায় প্রযোজ্য। ওইখান থেকে 5 গ্রাম থেকে 5জন বা 10জনকে নিয়ে একটা কমিটি করা, যে তারা ওয়াচ করবে যে এই যে আমাদের সন্তানরা মাদ্রাসায় পড়তে যাচ্ছে। এই ধরনের এই সচেতনতা বোধ কিন্তু এইভাবে তৈরি করা যেতে পারে। এটা কিন্তু স্কুলের বেলায়ও হইতে পারে, এলিমেন্টারি। হবে, ইউ ডেভেলপড ইট। প্রশাসনে যারা আছে তাদেরকে বলতে হবে, ইউ ডেভেলপ দিস ওয়ে, দেন ইটস গোনা বি, মানে মাইনাসে চলে যাবে। আমরা তো বলি না, আমি তো নিজে টক শো দেখি কখনো, মানে আমরা যে একটা ভালো দিক, গভর্নমেন্টকে হেল্প করব, গভর্নমেন্টকে বিভিন্ন রকম গাইডলাইন দিব, আমরা সাজেস্ট করব, উই ডোন্ট ডু দ্যাট। না, আমরা আমি আপনার এখানে আপনার সাথে আমি ডিসএগ্রি করি। আমি এটা বলি যে সাংবাদিকরা যখন কোনো রিপোর্ট করে, সবকিছু তো বের হয় সাংবাদিকদের মাধ্যমেই। সাংবাদিকরা কিন্তু রিপোর্ট করে, ফলো আপও করে। অনেক সময় আপনি যদি বলেন যে একটা একটা ঘটনাকে কন্টিনিউ ফলো আপ করা, দেখেন প্রতিদিন শত শত ঘটনা ঘটতেছে। পরশুদিন নেত্রকোনায় ঘটলো একটা ঘটনা, পরের দিনে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটা। বলতে গেলে ইচ এন্ড এভরি ডে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটতেছে। তো এখানে এইটার আপনার জন্য সবচেয়ে সচেতনতা বোধ যেটা আমি মনে করি যে সরকার এবং রাজনীতিবিদ কে করা উচিত। কিন্তু তাদের একটা ইগনোরেন্স এই কারণে যে তাদের সন্তান তো পড়ে না মাদ্রাসায়। আপনি যেভাবে বলতেছেন, সাংবাদিক একটার পরে আরেকটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সরকারও ঠিক একটার পরে আরেকটার সঙ্গে ব্যস্ত হয়ে পড়ে। তাদেরও কিন্তু 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 আমার প্রশ্ন, সরকারের আদৌ ইন্টারেস্ট আছে কিনা? কারণ সরকারের সাথে সম্পৃক্ত যে লোকজন, তাদের বাচ্চারা তো মাদ্রাসায় যায় না, তাদের মাদ্রাসায় তো দার্জিলিং পড়তে যায়, তাদের আপনার মাদ্রাসায় আমেরিকায় আসে, তাদের বাচ্চারা অস্ট্রেলিয়ায় যায়। আপনার ছেলে বা আমার ছেলে না পড়ুক, কিন্তু ওই যে ছেলেটা পড়তেছে আমার
আমার গ্রামের, সে তো এই পরিবেশটা নষ্ট করে ফেলতেছে। ওই হুজুর তো একটা এই ধরনের ঘটনা ঘটায় পরিবেশ নষ্ট করে ফেলতেছে। ইভেনচুয়ালি এই সমস্ত জিনিস তো সমাজের উপরে আঘাত করে, সমাজের উপরে রিফ্লেক্ট হয়। হ্যাঁ, তো এটা প্রতিহত করার জন্য আইন কানুন করার দরকার। এটা কে করবে? আমাদের একটা পার্লামেন্ট আছে না, ল মেকার, তাদেরকে পার্লামেন্ট। আমাদের দেশে এমপিদেরকে, বুঝছেন, এত অযোগ্য এমপি সব। এমপিদের কাজ হলো রাস্তাঘাট বানানো, ব্রিজ বানানো, তারা বলে, কিন্তু আসলে তো এমপিদের কাজ রাস্তাঘাট বানানো বা ব্রিজ বানানো না। ওইটা তো সাবসিডারি থাকতেই পারে, কিন্তু এমপি যারা, ওরা হলো অ্যাকচুয়ালি, ওয়ার্ডটা হলো ইংলিশ ওয়ার্ডটা হলো ল মেকার। তারা ওই পার্লামেন্টে আইন করবে, আইন প্রণয়নকারী তারা। কিন্তু আমাদের দেশের এমপিদের কতজনের যোগ্যতা আছে আইন প্রণয়ন করার, একজন একটা আইন বানানোর? কোন? বিজনেস, তাদের এটা জব, তারা চাকরি করে, ওদেরকে বেতন দেওয়া হয়। ওরা কিন্তু চাকরিজীবী। এমপি যারা হয়ে আসে আপনি জানেন তাদের অনেক পয়সা দেওয়া হয়, অনেক বেনিফিট দেওয়া হয়, অনেক প্রফিট দেওয়া হয়। হ্যাঁ, তাদের ওইটাই তো তাদের। তাদের জব ওই এখন চাকরি করে। তারা কি জবটা করে? চাকরির স্বার্থে যতটুক করার ততটুকুই করে, চাকরিটাকে বাঁচানোর জন্য, ওইটুককে রক্ষা করার জন্য। ওরা কখনো মানব সেবার জন্য আসে না, কখনো সামাজিক ভাবে কিছু হোক এই কারণে তারা আসে না। তারা আসে নিজের সেবার জন্য আসে, নিজেকে। ভাই, তারা কেন আসবে? আপনি ইলেকশন করবেন, 2 কোটি টাকা খরচ করবেন। আপনি এমপি হওয়ার পরে আপনার প্রথম এই 2 কোটি টাকা আপনার তার ইনকাম করতে হবে, কারণ যেটা খরচ হচ্ছে। এরপরে যেটা হবে সেটা হলো তার, জানি না কতটুকু জনসেবামূলক হইতে পারে। শোনেন, আপনাকে একটা জিনিস কথা প্রসঙ্গে আজকে আমি বলি। বাংলাদেশ স্বাধীন যখন হয় তখন আমি ক্লাস 8-এ পড়ি। 1973-74 সালে কিন্তু বাংলাদেশে যথেষ্ট ওটাকে কি বলে, আমাদের দেশীয় ভাষায় বলে আকাল, মানে আপনার ওটাকে আমি, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ। আপনি তো জানেন সেই সময়ের দুর্ভিক্ষ। কই আমাদের মতো ছেলে পেলে যদি সেই সময় ফ্রন্ট লাইনে আগায় না আসতো, আপনি কি সেই দুর্ভিক্ষ হ্যান্ডেল করা সম্ভব ছিল? না, স্কুল কলেজের ছাত্ররা তো তখন ভীষণ আমি নিজে নোংরকানায় কাজ করছি। আমি জানি, আমি নিজে নেত্রকোনায় নোংরকানাতে রুটি বানাইতে হয়েছে, মানে 74 সালের দুর্ভিক্ষের কথা বলছি। হুম। আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে রাস্তায় ঘুরতেছি, না, কাজ না, কর্ম। একই তো, আমরা তো একই বয়সী। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে। জেনারেল সেক্রেটারি ছিলাম আমার এলাকার। তো হুম। ওখানে চেয়ারম্যান সাহেব জানে যে ধর্মুস পার্টি। তো যাই হোক, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, চেয়ারম্যান দেখছে, দৌড় দিয়ে ধরে একটা লোককে পারে সে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসছে। তা আমাকে বললো সমাজের জন্য তো কিছু করতে হবে। বলছে হ্যাঁ, অবশ্যই করতে হবে। এই নাম লেখে, নাম লিখে আমার দিয়ে দিল। ফার্স্টে দিন ঢুকাইলো নোংরখানায়। তা আমি যেদিন নোংরখানায় থাকি সেদিন তো বোঝে নেই, এভরিথিং টাইট। সে যাই হোক, নোংরখানা কাজ করলাম, রিলিফ কমিটিতে কাজ করলাম, তারপরে ফুড ফর ওয়ার্ক জিয়াউর রহমানের সময় তখনও কাজ করলাম। আমরা যদি সেই সময় কাজ না করতাম তখন কিন্তু রাষ্ট্রটা এইভাবে উঠে আসতো না। জিয়াউর রহমানের সময় খাল কাটেন নাই? এবং সেই সময় কোনো কিছু স্বার্থ ছিল না আমাদের, নিঃস্বার্থ ছিল। একটাই স্বার্থ ছিল, রাষ্ট্রটাকে কিভাবে জায়গা মতো নিয়ে আপনি যাওয়া আপনি যায়। আমার আপনি আমার কথাটা শুনেননি। আমি বলছি, জিয়াউর রহমান তো খাল কাটা শুরু করছিল, আপনি খাল কাটায় যান নাই? যে ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, শুধু কিন্তু আপনার যে জমির আইল যেগুলো ভেঙে ভুঙে গেছে, আইলগুলো ঠিক করতে হয়েছে। রাস্তা এক জায়গায় ভেঙে পড়ে গেছে, ওই রাস্তাগুলো ঠিক করতে হয়েছে। বিষয়টা হলো খাল কাটাটা একটা কারণে আসছিল, কারণ তখন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। ছিল, হ্যাঁ। কর্মসূচিটা আপনাকে কাজ করে খাদ্য দেওয়া হবে। এখন কিভাবে কি কাজ করবেন, ওনার মাথায় আসছে যে না, খালের ব্যবস্থাটাও এখানে ঢুকানো হোক, খাল কাটাটা। কারণ ওখানে তো কোনো পয়সা খরচা হচ্ছে না। আপনি লেবার নিয়ে আসতেছেন, লেবারকে সন্ধ্যার বেলায় রিলিফ দিচ্ছেন, দিয়ে তাকে দিয়ে কাজটা করায় নিচ্ছেন। খালের সঙ্গে তো আমিও যুক্ত ছিলাম, কারণ আমাদের ওখানে জমি ছিল, আমার বাড়ির অপোজিট সাইডে ক্যানেল ছিল। ক্যানেল থেকে সেই জন্য তো আমি বললাম যে আপনি খাল কাটায় জড়িত ছিলেন কিনা। লোকজন আমাদেরকে বললো যে আমাদেরকে এখানে কিছু গমের ব্যবস্থা করেন। ওকে, করা হবে। আমরা খাল কাটার ব্যবস্থা করেন। কমিশনারকে বললাম যে এরকম ব্যাপার, ওরা খাল কাটার কর্মসূচি নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, করুক। কয়জন লোক? আমার হচ্ছে 20-25 জন লোক কাজ করবে। অসুবিধা নাই, করুক। সন্ধ্যার সময় কাজ করে আসছে, তাকে গম দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ দেখছেন আপনারা। সঙ্গে রয়েছে সাবেক এয়ারফোর্সের কর্মকর্তা এবং মিডিয়া ব্যক্তিত্ব মাহবুবুর রহমান। আমরা একেবারে শেষ পর্যায়ে, মাহবুব ভাই, লাস্ট মানে
প্রশ্ন বা আলোচনা, সেটা হলো যে যা যা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে ব্যাপকভাবে যে যে দর্শন বা এই রেপ কেসগুলি একটা ব্যাপক সামাজিক, মানে কি বলে, মহিরূপ ধারণ করেছে। তার প্রতিকার আপনিও বলছেন, আমিও যতটুকু পারি বলছি। তো এখন মনে হচ্ছে যে সেটা আইনের মাধ্যমেই এবং সামাজিক সচেতনতা বোধের মাধ্যমেই এর সমাপ্তি হতে পারে বা এগিয়ে যেতে পারে। আপনি কি মনে করেন? সামাজিক সচেতনতা বলতে তো আমরা মানে ডায়ালগের উপর রাখলে হবে না। হুম। সামাজিক সচেতনতা আমার আমার কাছে মনে হয় যে এটা একটা ওয়ে, প্রত্যেকটা এলাকাতে কয়েকজন গণ্যমান্য ব্যক্তি মিলে একটা গ্রুপ তৈরি করা এবং তারা এটাকে ওয়াচ করবে হাউ ফার ইটস গোয়িং। এই ধরনের একটা গ্রুপ তৈরি করলে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে আমার মনে হয় ইটস গনা ওয়ার্ক লাইক এনিথিং, ইটস এ ভেরি পাওয়ারফুল থিং। ওকে, প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন, আবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিতে চাইছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে আবার আপনাদের কাছে আসবো। এই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।